মিমি আপা, ঈদ মোবারক। ঈদ নিয়ে যেহেতু কথা, সেখানে শুরুটা করতে চাই হচ্ছে যে আপনি তো ঘুরে বেরিয়েছেন, ছোটবেলা থেকে নানা শহরে ঘুরেছেন, তাই না? বিভিন্ন শহরে, বিভিন্ন জেলা শহরে, উপজেলা শহরে, গ্রামে, সেইখানকার ঈদের অভিজ্ঞতা একটু জেনে নেওয়া ভালো। এখন তো নগরে বা রাজধানীতে ঈদ করেন। আমার শৈশবের যে স্মৃতি, আমার কাছে মনে হয় যে একেবারে ওই আমরা ছোটবেলায় বই পড়তাম না, প্রকৃতি প্রকাশনের, যে মালাকাইটের ঝাঁপি, ঝাঁপির মধ্যে নানা রকমের পাথর, তো ওরকম মনে হয়। আর আমার শৈশব বোঝায় এরকম নানা রকমের রং বেরঙের পাথর ঝাঁপি ভর্তি। তো আমার স্মৃতির ঝাঁপি যদি আমি খুলি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আমার একদম প্রথম স্মৃতি হচ্ছে সিরাজগঞ্জ শহরে। আমার বাবা তখন তার চাকরি সূত্রে ওখানে ছিলেন, আর মা পড়াশোনা করতেন, আমরা দু বোন। তো প্রথম দিকটাতে আমরা ওই সিরাজগঞ্জ শহরের কিছু বাড়িতে ভাড়া ছিলাম, যখন যেমনটা বাবার সুবিধা ছিল। কিন্তু একটা লম্বা সময় আমার কেটেছে বাবা যখন অফিসে কোয়ার্টার পেলেন, সেই কলোনির জীবন, কলোনির একটা আলাদা। তো সেইখানে হচ্ছে কি আসলে ঈদের আসল মজাটা। কারণ কলোনির জীবনটা কেমন, আমরা হয়তো অনেকগুলি বাড়িতে বাস করি, কিন্তু আলটিমেটলি এই পুরো কলোনি মিলে তো আসলে একটা পরিবারের মতোই। হ্যাঁ। তো সব থেকে মজার ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে যে আগের দিন রাতে মেহেদি দেওয়া। এখন তো কেমিক্যাল বেসড মেহেদি, তখন তো একেবারে বেটে, মানে সকাল থেকে আমরা মেহেদি পাতা তুলতাম, বিভিন্ন বাড়ির গাছ সব খালি হয়ে যেত, তারপর সেই মেহেদি পাতা নিয়ে আমরা ঘুরছি কখন বাড়িতে যারা কাজে সাহায্য করেন, বা মা বা খালারা, বা কারো কখন কোন বাড়িতে কোন খালাম্মার হাতে সময় আছে, বা কোন আপুটা যিনি কাজ করতে এসছেন তার সময় হয়েছে যে তিনি আমাদেরকে মেহেদি বেটে দিবেন। তো ওই দিন দেখা যেত যে মশলা বাটার এমন সব চাপ থাকতো ঈদের রান্নাবান্না, যে বেশিরভাগ সময়ই আমাদেরটা পড়ে থাকতো। তারপরেও একে ওকে ধরে টরে মেহেদি বাটা হতো। বাটা হওয়ার পর আমার খুঁজতে হতো কোন আপুটা ভালো করে লাগায়, নকশা করতে পারে, কারণ আমরা তো এরকম একটা গোল গোল ছাড়া কিছু পারতাম না। হ্যাঁ, তো যে আপু নকশা করতে পারতেন তার পিছনে ওদের লাইন লেগে যেত। তো এইটা একটা। এবং দেখা যেত যে মেহেদি দিতে দিতে, মানে মেহেদিতে একটা লম্বা সময় রাখতে হয়, তারপর তার রং পাকা হয়। তো দেখা যেত যে রাত হয়ে যেত, আমরা মেহেদি দিয়ে ঘুমিয়েই যেতাম। তো এটা আমার খুব আনন্দের একটা স্মৃতি। এবং আমার মনে হয় যে মানে ওইটা কখনোই ওই কলোনির জীবন ছাড়া সম্ভব ছিল না। আর আরেকটা হলো ফুলচুরি। ফুলচুরিটা বিভিন্ন রকম আয়োজন উদযাপনের আগে আমাদের একদম বাধা ছিল। 21শে ফেব্রুয়ারির আগে তো ছিলই, কিন্তু ঈদের আগে মানে আমরা তো আর ঘর সাজাতাম বাড়ির উঠোনে। তা আমাদের বাগানের ফুল তো তোলাই হতো, আরো অন্যান্য বাগানেরও ফুল আছে, কিন্তু দেখা যেত যে আমাদের বাগানের ফুল হয়তো অন্যরা তুলে নিয়ে যাচ্ছে, আমরা হয়তো আবার অন্য বাগানটা তুলছি। হ্যাঁ, সব থেকে মজা হতো দল বেঁধে চলা। আর আরেকটা মজার ব্যাপার ছিল, সেটা হচ্ছে ঈদের আগের রাতটা যে স্বাধীন। কারণ অন্য যে কোনো দিনে মাগরিবের আজান আগে বাড়ি ঢুকো, হাত মুখ ধো, পড়তে বসো, দুধ খাও, ঈদের আগের দিন তো স্বাধীন। ঈদের আগের দিন যে কত রাত পর্যন্ত কলোনিতে, হ্যাঁ চাঁদ রাত, আমাদের তো আর শৈশবে চাঁদ রাতে তো আর কোনো জামা কাপড় কেনা এসবের বিষয় মাথায় ছিল না। আমরা চাঁদ রাতে হচ্ছে কে কতক্ষণ খেলতে পারলাম, মানে চাঁদ রাতে হচ্ছে মানে আজানের সময় বাড়ি ঢুকতে হচ্ছে না, এবং প্রায় দুপুর রাত পর্যন্ত সবাই ব্যস্ত, কেউ মেহেদি নিয়ে, কেউ রান্না নিয়ে, আর তার মাঝখানে তো আমাদের খেলাধুলা চলছেই। আরে ওই যে আমরা অনেক রাত পর্যন্ত আড্ডা মারতাম এবং খেলতাম পুরো কলোনি জুড়ে, এইটা খুব মূল্যবান একটা স্মৃতি। তো এই যে দেখো কত মজার মজার 3টা গল্প বলে ফেললাম। না, এই যে 3টা গল্প বললেন, আরও অনেক শহরের গল্প হয়তো আপনার কাছে আছে, কিন্তু এই যে শৈশবে সিরাজগঞ্জ বা আরও যে শহরগুলোতে গিয়েছেন, ওই মেহেদির রঙের মতোই যে এখন তো রাসায়নিক চলে এসছে, এবং সেই যে মেহেদি পাতার যে রং, সেই রং মানুষের জীবন থেকেও হারিয়ে গিয়েছে। যে সেটা আপনি কি, আমরা এখনো ঘুরে মানে এটা প্রসঙ্গে একটা খুব মজার কথা মনে হলো যে এই রাসায়নিক রঙের মতোই, মানে আমি বলছি যে সবকিছু আমরা আরোপ করছি, মানে কেন যেন মনে হচ্ছে যে সবকিছুকে আমরা আসলে আরোপ করছি বা তৈরি করার চেষ্টা করছি, কিন্তু ওই যে আমরা বলি না যে অর্গানিক একটা ব্যাপার থাকে, তো ওই অর্গানিক্যালি জিনিসটা হয়ে উঠছে না। অনেক কিছু আমরা করছি, আড়ম্বর কিন্তু আগের চেয়ে অনেক বেড়েছে আমাদের। যেমন দেখা যেত যে একটা ঈদের জামা কিনতেই বা একটা ঈদের জামা দিতেই বাবা মার নাভিশ্বাস উঠে যেত, এখন তো সেরকমটা নেই। এখন তো 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা করে গুনতে গুনতে ওদের অঙ্ক শেখা হয়ে যায়। হ্যাঁ, কোনো পরিবারে, হ্যাঁ কোনো পরিবারে, মানে আমি বলছি যে সেই মানে বিস্ময়টা এবং এক একটা মুহূর্তকে উপভোগ করার যে আনন্দ,
সেইটাই আসলে হারিয়েছে। এই জায়গাটায় খুব আমি একটু আসতে চাই যে বিস্মিত হওয়া, বিস্ময়, তো বিস্ময়টা আমাদের জীবন থেকে কিন্তু হারিয়ে গেছে। আমরা এই যে চমকে যাওয়া, আমরা ইংরেজিতে এখন অনেক সময় বলি সারপ্রাইজ দিব, হ্যাঁ, কিন্তু সেই আগের বিস্ময় আর এখনকার সারপ্রাইজের মধ্যেও কিন্তু দূরত্ব তৈরি হচ্ছে এবং জিনিসটা কিন্তু প্রায়োগিক ক্ষেত্রে বিষয়টা এক না। না, প্রায়োগিক ক্ষেত্রে অবশ্যই এক না। এখন তো আমরা সারপ্রাইজ দিতে চাই হচ্ছে গিয়ে, আচ্ছা তোমায় আমি একটা জন্মদিনের উপহার দিয়ে সারপ্রাইজ দিচ্ছি কিংবা একটা পার্টি দিয়ে সারপ্রাইজ দিচ্ছি এরকম, কিন্তু আমাদের যে একটা মানে নিজস্ব যে একটা ক্ষমতা প্রত্যেকটা মানুষের বিস্মিত হবার, যেমন প্রত্যেকটা জিনিস তোমাকে বিস্মিত করে না, যেমন ধরো যে প্রথম যখন আমরা একটা পাতা চিনতে শিখি বা একটা ফুল বা একটা ফল বা প্রকৃতিকে দেখতে শিখি, একটা নতুন পাখি দেখলাম, একটা পাখি, যেমন আমার মনে পড়ে সিরাজগঞ্জ শহরের গল্প যেহেতু বলছি, শহরের একটা পুরনো অঞ্চল ছিল যেখানে সারি সারি বাবুই পাখির বাসা। তো আমি কিন্তু প্রথম বাবুই পাখির বাসা ওখানেই দেখি এবং আমার মনে পড়ে যে বাড়িতে কেউ আসলে, খালামামারা কেউ বেড়াতে আসলে এই শহরে কি কি আকর্ষণীয় জিনিস আছে সেটা দেখানোর জন্য আমরা একবার ওই রাস্তাটা দিয়ে হেঁটে যেতাম, যে দেখো দেখো কত বাবুই পাখির বাসা। এখন আমি দোকানে দেখি বাবুই পাখির বাসা কিনতে পাওয়া যায়, খুব মনে পড়ে আমার। তো সেই বিস্মিত হওয়ার যে ক্ষমতাটা আমাদের চলে গেল কিভাবে, এটা কি আমাদেরকে চলে গেল? আমরা তো এখন এই যমুনাকে দেখলে এখনো বিস্মিত হই, কারণ যমুনা তো বদলে যায়, বদলে গিয়েছে, ও তো নতুন নতুন ভাবে এসে ধরা দিচ্ছে। মানে আমাদের বলতে আমি আসলে বলতে চাইছিলাম যে শিশুদের কি হারিয়ে গেল? হ্যাঁ, শিশুদের মনে একটু হারিয়ে গেল কিনা, যে সেই দায়িত্বটাও তো আমাদের, আমরা ওদেরকে এই যে বিস্মিত হওয়ার জায়গাটায় থেকে মনে দূরে সরিয়ে নিচ্ছি। যেমন আমার কিন্তু বিস্মিত হওয়ার ক্ষমতা হারায়নি, আমি এখনো একইভাবে যে কোনো বিষয়ে আলোড়িত হই, আন্দোলিত হই, বিস্মিত হই, আমার যখন তখন চোখে জল চলে আসে। হ্যাঁ, তোমার সাথে কথা বলতে বলতেও চোখ চলে আসতে পারে। তো আমার কাছে মনে হয় যে বিস্মিত হওয়াটা হারায়নি, কিন্তু তাহলে কি ওরা কি তাহলে বলবার মানুষ খুঁজে পাচ্ছে না, কিংবা চলবার মানুষ খুঁজে পাচ্ছে না, কিছু একটা, মানে ধরো যে কেউ না কেউ তো আমাদের হাত ধরে পরিভ্রমণটা করিয়েছে, সেটা কলোনির আপারাই হোক। কারণ আমার মনে পড়ে যে আমাদের ওখানে একটা বাড়ি ছিল হিলিয়াপা শিলিয়াপা, ওদের বাড়িতে আমি গিয়ে প্রথম বোতাম ফুল, দোপাটি ফুল এগুলো চিনতে শিখেছি। বা আমার ওই বন্ধুটার সাথে এখনও আমার যোগাযোগ আছে, রবি। আমার জীবনের প্রথম মৃত্যুর অভিজ্ঞতা যখন রবির মা সেই ছোট্টবেলায় মারা যান, মানে সবগুলো স্মৃতি আমার কাছে এত টাটকা, এত জাস্ট গতকালের মতো। আমি কিন্তু কোনো কিছু হারাইনি। তাহলে কি এই জন্য যে মানুষগুলোর সঙ্গে ছিল বলে? এই যে স্মৃতির শহরের যে কলরবটা এখন রয়ে গিয়েছে, এবং মানুষগুলো স্মৃতির সড়কে সেই আগের ভিড় আছে, আপনার বা আমাদের অনেকে থাকতে পারে, কিন্তু আরেকটা জায়গাটা এই যেটা আপনি বোতাম ফুলের কথা বললেন বা দোপাটির কথা বললেন, এখনকার যে আমাদের ছেলেমেয়েরা হয়তো দোপাটিটা সেইভাবে হয়তো চেনে না। হ্যাঁ, তাহলে ওদের জানার যে পরিধিটা বা গণ্ডিটা, বৃত্তটাও আমরা ছোট করে দিয়েছি। ঈদের সময় দাদাবাড়ি নানাবাড়ি, তারপর হচ্ছে স্কুল ছুটিতে দাদাবাড়ি নানাবাড়ি, সেই জায়গাটা থেকে আমরা একটা আমাদের উত্তর হলো একটা সমাজে আমাদের হয়তো বা সচ্ছলতা, বা আমি বলি সবসময় পুঁজির আস্ফালন, সেটা হলো যে আমি তাকে নিয়ে কোনো একটা রিসোর্টে গেলাম, একটু দেশের বাইরে গেলাম, সেই অহংটা ছেলে মেয়েদেরকে দেখাতে চাচ্ছি। দেখা হয়নি চক্ষু মেলিয়া, হ্যাঁ, যে ঘর হতে শুধু দুইটা ফেলিয়া, আমি আমার দাদা ওকে হয়তো দাদা দাদির বা গ্রামটা দেখাচ্ছি না, সেখানেও তো বিষয়টা আর থাকছে না, বিষয়টা থাকছে না। এবং আরেকটা জিনিস হারাচ্ছে, সেটা হচ্ছে আমরা যেটাকে বলি ওনারশিপ। আমরা প্রায় বলি না যে আমাদের বাচ্চারা কেন কিছু ওন করছে না। আহা, ও তো তখনই ওন করবে যখন তুমি ওনারশিপটা তাকে দেবে। হ্যাঁ, তুমি আজকে আমাকে এই মগটা দিয়ে বলেছো যে এইখানে আপনার জন্য একটা কফি আছে, আপনি গল্প করতে করতে এটা খেতে পারেন, ঠিক আছে? তো তুমি তো আমাকে ওনারশিপটা দিয়েছো, যার জন্য আমি এটাকে আমার হাতে নিতে পারছি বা আমি কফির কাপে চুমুকটা দিতে পারছি। কিন্তু এই ওনারশিপটা তো আমাকে দিতে হবে, তাই না? তো আমি ওকে তো গ্রামে নিয়ে গিয়ে বলছি না যে দেখো এটা না তোমার ভিটা, গ্রামটা তোমার। হ্যাঁ, আসলে পুরো বাংলাদেশটাই তোমার, বা পৃথিবীটাও এক অর্থে তোমার, কিন্তু এইটা তোমার, একান্তই তোমার। আমার এক বন্ধু আছেন লেখক, ওর একটা ছোট গল্প আমার ভীষণ প্রিয়। সেটা হচ্ছে উনি যেভাবে তার শৈশবে তার বাবার সাথে গ্রামটা ঘুরেছিলেন, উনি চান যে ওনার পুত্র ঠিক সেইভাবে গ্রামটা ঘুরুক। কিন্তু উনি যখন গ্রামটা ঘুরেছিলেন, তোমাদের ব্রাহ্মণবাড়িয়ারই গল্প কিন্তু, হ্যাঁ, তো উনি যখন ঘুরেছিলেন তখন হচ্ছে কি যেভাবে নদী পথে যেতে হতো, যেভাবে রাস্তা দিয়ে হেঁটে যেতে হতো, মানে যেভাবে পথটা অতিক্রম করতে হতো, আজকে যখন উনি ওনার পুত্রকে নিয়ে যাচ্ছেন তখন কিন্তু পথ চেঞ্জ হয়ে গেছে, মানে ভৌগোলিক অবস্থান চেঞ্জ হয়ে গেছে, যানবাহন বদলে গেছে, কিন্তু উনার মাথায় রয়ে গেছে উনার বাবা ওনাকে যেভাবে যেভাবে নিয়ে গেছিল। কারণ এই গল্পটা উনি বহুবার উনার পুত্রকে করেছেন। এখন পুত্রকে যখন উনি নিয়ে যাচ্ছেন
তখন ওনার ভাবনা হচ্ছে যে তাহলে আমি কিভাবে তাকে ওই বিষয়টা দিতে পারি। তখন উনি যেটা করলেন, এখনকার যে চেনা পথ সেটা ধরে না গিয়ে তখনকার যে চেনা পথ যেটা এখন অচেনা, সেই পথ দিয়ে, সেই পথের গল্পটাকে তৈরি করে সেই পথ দিয়ে পুত্রকে নিয়ে গেলেন। তো এই যে মজাটা, যেমন আপনি যখন সিরাজগঞ্জ যেতেন বা আপনি ব্রাহ্মণবাড়িয়ার কথা বলেন, আমরা যখন যেতাম তখন নদী পার হওয়া, ফেরিতে উঠা, তারপর লঞ্চ থেকে নেমে আবার দৌড় দিয়ে ওই যে মেঠোপথ দিয়ে যাওয়া, মেঠোপথ দিয়ে যাওয়া মানে কি, ধরো ধান ক্ষেত দিয়ে চলে যাওয়া, সরিষা ক্ষেত দিয়ে চলে যাওয়া। আমাকে তো চরের মধ্যে দিয়ে হেঁটে পার হতে হচ্ছে। আমরা সিরাজগঞ্জ থেকে যখন আসতাম, ভুয়াপুরের যে চরটা টাঙ্গাইলের ওখানে একটা লম্বা পথ আমাদেরকে হেঁটে অতিক্রম করতে হতো, এবং তার আগে সি ট্রাক ছিল। সি ট্রাক যানবাহনটাই মানে নদীতে চলতো। হ্যাঁ, মানে ওটা যে একটা, মানে আমি এখনো খুঁজি, আচ্ছা সি ট্রাক নামের যানবাহনটা কি এখনো নদীতে আছে? হ্যাঁ, ওই জলযানটা আর কি। তো ওইটার একটা মজা। তার মানে এই না যে পৃথিবীটাকে ওখানেই থমকে থাকতে হবে। আমি একটা ছোট্ট একটা জায়গা নিয়ে কাজ করি, ইচ্ছেতলা নাম, বাচ্চারা আসে ওখানে। ওখানে আমি অনেক বাবা মাকে পেয়েছি যারা কিন্তু ছুটির সময় বাচ্চাদেরকে গ্রামে নিয়ে যান, এবং গ্রামে নিয়ে যান, ওই পুকুরে নামেন, ওই শাপলা তোলেন, সবকিছু, হ্যাঁ নদী দেখা। তো এই জন্য বলছিলাম যে ওনারশিপটা আসলে আমরা কিভাবে দিতে পারি, যে আমি এই দেশটার, এই ভূখণ্ডের যে জায়গাগুলো, সেই প্রত্যেকটার সাথে পরিচয় করানো। যেমন আমরা কিন্তু দেখি যে বাবা মারা বাচ্চাদেরকে নিয়ে বাইরে চলে যান বেড়াতে, তার মধ্যে দোষের কিছু নেই, কিন্তু এই বাংলাদেশটাকেও তো আমরা চেনাতে পারি। কোনো এক ছুটিতে রাজশাহী বা কখনো চট্টগ্রাম বা কখনো খুলনা বা কখনো রংপুর যেতেও তো পারি, তাই না? কিন্তু যাওয়া হয় না, যেতে পারি। এবং আমরা অন্য, ওই যে বললাম পৃথিবী তো পুরো পৃথিবী আমার, ওই যে দেশে নিয়ে যাচ্ছি ওইটাও আমার। হ্যাঁ, কিন্তু তারপরেও যে ওই যে আপনি যেটা বলেন নিজস্বতার ব্যাপারটা, এখন তাকে যদি আমি একটা বলি যে এই মধুমতি, এই মেঘনা, এই তিতাস তোমার, তখন কিন্তু এই যে ভালোবাসার জায়গা থেকে যখন ওই তিতাস দূষণ হচ্ছে, ও হয়তো আটকাতে পারছে না দূষণটা, কিন্তু ফিল করতে পারছে যে আমার একটা কিছু আমি হারাচ্ছি। হ্যাঁ, আমার একটা কিছু আমি হারাচ্ছি। তারপর আরো হারানো বা প্রাপ্তি যোগের কথা বলবো, একটা বিরতিতে মিমি আপা যেতে হচ্ছে। আমরা যেখানে ছিলাম যে হারানো প্রাপ্তিযোগের কথা বলছিলাম, আমরা যেমন আমাদের একটা বিষয় ছিল যে বললেন যে ছোটবেলার কথা, ছেলেবেলার কথা, তা সেখানে কিন্তু আমাদের আবার একটা শেখার জায়গা ছিল। মানে আদর্শ লিপি, আপনি প্রগতি প্রকাশনের বইয়ের কথা বললেন, আরও অনেক বই আমরা যে বইপত্রগুলি পড়েছি, সোভিয়েত ইউনিয়নের বই হোক বা যাই হোক পড়েছি, সেইটার সঙ্গে সঙ্গে আমাদের মুক্তধারা, হ্যাঁ, সেই শিশু পত্রিকা, এগুলো আমরা পড়েছি। এগুলোর সঙ্গে হয়তো আমাদের ছেলে মেয়েদের কতটুকু যোগাযোগ আছে আমি জানি না, এখন কিছু কিছু আছে, একদম যে নাই তা না, যতটুকু খবর রাখি। পাশাপাশি কিন্তু আমাদের একটা বড় শেখার জায়গা ছিল টেলিভিশন। টেলিভিশন যেমন ধরেন যে বিজ্ঞাপন একটা শেখার জায়গা ছিল, যে ধরেন আপনি একটি টুথপেস্টের বিজ্ঞাপনে যেভাবে হাসলেন, তা আমরা এবার হাসার চেষ্টা করতাম যে আচ্ছা মিমি আপা এভাবে হাসছে, হাসা যায় কিনা, দাঁতগুলো এভাবে পরিচয় রাখা যায় না। আবার কোনোটা হয়তো আফজাল ভাইকে আমরা দেখেছি যে ম্যানোলা নামে একটা ছিল, সেখানে যে মেয়েটা, তার সঙ্গে যে আফজাল ভাইয়ের যে একটা নাটক করেছে একটাই, সেখানে আফজাল ভাই যেভাবে দাঁড়িয়ে ছোলা বুট খাচ্ছে, ওইভাবে খাওয়া যায় কিনা। এর পাশাপাশি কিন্তু আমরা আবার অনেকের, এই যে মোহাম্মদ জাহাঙ্গীর, ইব্রাহিম স্যার, তাদের যে আব্দুল্লাহ বসির স্যার, তাদের আব্দুল্লাহ মধ্যে শরফুদ্দিন, তাদের কথাগুলো শুনে আমরা শেখার চেষ্টা করতাম। সেই জায়গাটাকে টেলিভিশন হারালো, বা আপনাদের অভিনয় দেখে তো অনেক কিছু শিখেছি আমরা, সেই জায়গাটাকে আমরা হারালো কিনা? হ্যাঁ, মানে আমরা তো সব থেকে বেশি শিখেছি, ইভেন খবর দেখেও শিখেছি বাংলা কিভাবে বলতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা সিরাজুল মজিদ মামুনের মতো কথা বলার চেষ্টা করতাম, আসমা আহমেদের মতো কথা বলার চেষ্টা করতাম। হ্যাঁ, এবং আমরা টাইটেল, যখন টাইটেল স্ক্রল উঠতো না টেলিভিশনের অনুষ্ঠানে, আমরা ওটা পড়তাম। এবং তুমি সিরাজুল মজিদ মামুনের কথা বললে, আমরা হচ্ছে কি পাশের ঘরে টিভি চলছে, ওই পাশের ঘরে বসে একটা খেলা খেলতাম। নিউজ যখন চলতো, টিট 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 করে যে 10টা বা 8টা বাজলো, তখন যে নিউজ পড়ছেন ইংরেজি বাংলা দুইটাতেই, যে আমরা কান পেতে বলতাম আজকে খবর পড়বে হচ্ছে, যখন মানে শুরু হতো জাস্ট এই এখন 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 শামীম আহমেদ খবর পড়ছেন, এখন রোকেয়া হায়দার, মানে কিংবা মাহমুদুর রহমান, হ্যাঁ, মানে কানে শুনে বলতে হবে যে আসলে কে খবর পড়ছেন, এরকম। তো এরকম অনেক খেলাই আমাদের ছিল এবং শেখাও ছিল। তো না, এটা না আমার কাছে আসলে একটা, এই সমস্যাটার গোড়াটা আসলে অন্য একটা জায়গায় রয়ে গেছে। আচ্ছা, সেটা হলো, দেখো তুমি আমি যখন বড় হয়েছি, আমাদের শৈশবে আমাদের একটাই ভাষা ছিল, সেটা হচ্ছে বাংলা ভাষা। ফলে আমরা পড়তামও বাংলা ভাষায়,
স্কুলেও শিখতাম বাংলা ভাষায়, লিখতামও বাংলা ভাষায়, বলতামও বাংলা ভাষায়, ফলে বাংলার সাথে না আমাদের কোনো দূরত্ব তৈরি হয়নি। এখানে একটু যোগ করে যে ইংরেজি মাধ্যমে স্কুল ছিল কিছু কিছু, কিন্তু সেখানেও কিন্তু ওই স্কুল পর্যন্ত ভাষা কিন্তু বাংলাই। হ্যাঁ, আর আমি যেহেতু আমি কোনো ইংরেজি মাধ্যম স্কুলে কখনো পড়িনি, পুরোটাই বাংলা মাধ্যমে পড়েছি, ফলে আমার তো আর ওই এটাও ছিল না। কিছু মিশনারি স্কুল ছিল। হ্যাঁ, কিন্তু বাড়িতে জানতাম যে বাবা বলতেন যে ইংরেজি তোমাকে জানতে হবে, অঙ্ক জানতে হবে, ভূগোল বিজ্ঞান সবই জানতে হবে, কিন্তু বাংলাটা ছিল আমার প্রধানতম ভাষা। ফলে হয়েছে কি যে বাংলার সাথে কোথাও আমার কারোর সাথে কোনো যুদ্ধে অবতীর্ণ হতে হয়নি। কিন্তু এখন যেটা হয়েছে, এখন বাংলার সাথে কিন্তু অন্য ভাষাদের এক ধরনের যুদ্ধ আছে। যুদ্ধ মানে বাচ্চাটার আমি পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, মানে একটা শিশুর সামনে তো আসলে আমি ওকে ওর প্রধানতম ভাষাটা কোনটা তাকে এখনো কিন্তু চেনাচ্ছি না, বা সে অর্থে অচেনা করে দিয়েছি বহুদিন হলো। হ্যাঁ, যে এটাই আসলে তোমার মূল জায়গা, একেই তোমাকে ধরে থেকে তারপরে তুমি অন্য 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 জায়গায় পরিভ্রমণ করবে, এই ভাষায় তোমাকে ভাবতে হবে। হ্যাঁ, ভাববার কথাটা যেটা বললে, তো যেটা হচ্ছে যে ও কিন্তু বাংলা ভাষাকে এখন শুধুমাত্র ব্যবহার করছে একটা বলার বাহন হিসাবে। হ্যাঁ, যার ফলে ও যখন লেখে, আমি একটু মানে জেনারেলাইজ করে বলছি, সবার ক্ষেত্রে কিন্তু না, এক্সেপশন কিন্তু আছে, এবং এক্সেপশনের সংখ্যা না, বিশেষ দ্রষ্টব্যের কথাটা থাকলো যে সবার ক্ষেত্রে। তো যেটা হচ্ছে যে যেমন আমি বললাম না যে ইচ্ছে তলাতে আমার সব থেকে কষ্ট হয় কোথায়, কারণ ওকে যখন আমাকে একটা বাংলা শব্দকে একটা ইংরেজি শব্দের মাধ্যমে বোঝাতে হয়, হ্যাঁ, যে আমাদেরকে কখনো বাংলাকে ইংরেজি দিয়ে বোঝাতে হয়নি, আমাদেরকে ইংরেজিকে বোঝাতে হয়েছে বাংলা দিয়ে। হ্যাঁ, কিন্তু ওকে আমাকে এখন হচ্ছে কি একটি বাংলা শব্দ বোঝাতে গেলে ইংরেজি শব্দের আশ্রয় নিয়ে আমাকে বাংলাটা বোঝাতে হয়। এটা সব থেকে কষ্ট হয়, কারণ আমি জানি যে কিছু গানও গাইবেই সারা জীবন, এবং ওকে গাইতেই হবে। তো সেই গানগুলো যখন ওরা গায়, তখন আমি বুঝি যে আচ্ছা, গানটা তো গাইছে, সুরও শিখে নিয়েছে, কথাও কোনো ক্রমে মুখস্থ করে ফেলেছে, কিন্তু অনেকগুলি শব্দের সাথে ওর পরিচয় নাই। তখন শব্দগুলোকে শেখাতে হয়, কিংবা হয়তো শুরুর আগেই, বা যখন একটা কবিতা পড়ে, কিংবা হয়তো একটা নাচই করছে, থিয়েটারের সময় তো আমরা অনেকটা লম্বা সময় পাই। তো এই জায়গাটাতে আমি সব থেকে বেশি প্রতিকূলতা অনুভব করি, এবং আমার মনে হয় যে এটা অনেক বড় একটা ব্যাপার। কারণ আমরা যদি বলি যে আমাদের সংস্কৃতির শেকড়ের সাথে আমাদেরকে সব থেকে যুক্ত করে রাখে কে? ভাষা। তো যখন ভাষা আমার দূরত্বে চলে যায়, তখন সংস্কৃতি দূরত্বে চলে যাবে। এখানে ভাষার সাথে ওই যেটা আপনি বললেন যে ইংরেজি দিয়ে বাংলা দিয়ে বোঝানো, এখানে আবার কিছু দৃশ্যকল্পের ব্যাপার আছে। আপনি যখন একটা শব্দ একটা শিশুকে বলছেন, তো ওর যদি দেখার অভিজ্ঞতা থাকে তাহলে কল্পনা করতে পারে। তাহলে ওই দারুণ কথা বললে, হ্যাঁ, ওই শব্দটা যখন বলছি, ও তখন মানে ঘুরাচ্ছে যে কি ব্যাপার, এটা কি জিনিস। হ্যাঁ, ওর কিন্তু অভিজ্ঞতা দিয়ে দৃশ্যকল্পে আসছে না। মজার ব্যাপার, ছোটরা যেটা মানে যাদের বয়স ধরো 5-6, আমি ওদের সাথে একেবারেই মানে যদি কেউ আমাকে বলে যাচ্ছে ওদের একটা ক্লাস নাও, আমি ওটা মোটেও পারি না, উল্টো ওরা আমার ক্লাস নিয়ে ফেলে। হ্যাঁ, বড়দেরকে তো একটু আই চুপচাপ বস, এক্ষুনি এটা কর, এটা করা যায়। ছোটদের তো ওরাই নিয়ে ফেলে। তো আমি ওদেরকে বলছি যে শোনো, একদিন সহজ পাঠ থেকে পড়াচ্ছিলাম যে বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, খালামণি জানো বনে কিন্তু ভূতও থাকে। ঠিক আছে, তো ওর কাছে ভূত তো দেখেনি, দেখেছে কি? তাহলে ও কিভাবে বললো যে বনে থাকে ভূত? তার মানে ভূতটাকে ও আসলে ওকে ওকে ও গল্প শুনেছে, গল্প শুনে ওই যে দৃশ্যকল্প, ও কিন্তু ভূতের একটা কল্পনা করে নিয়েছে। এবং কিভাবে ওকে ভূত তো আবার সবসময় ভয় দেখিয়ে বলি, তাই না? তো নিশ্চয়ই ওর একটা জঙ্গলে বা বনের মধ্যে ভূত থাকে, এবং সেই ভূতের কল্পনাটাও মাথায় নিয়ে ঘুরছে। কিন্তু বনে যে বাঘ থাকে আর গাছে যে পাখি থাকে, এখন বনের বাঘ তো আমরাও দেখিনি, বনের বাঘও তো আমাদের পচাবদি গাজী বা জিম করবেট পড়েই জানতে হয়েছে বনে যে বাঘটা থাকে এবং সেটা কেমন, বা চিড়িয়াখানায় গিয়ে দেখতে হয়েছে। কিন্তু গাছের যে পাখি, তার সাথে তো পরিচয় আমাদের ছিল। তাহলে এই যে দৃশ্যকল্পের গাছের পাখি, তো ওকে আমি এখন বলতে পারছি না, কারণ ওর কাছে গাছও নেই, সেই বৃক্ষ নেই, সেই পাখিও নেই। বলেন না কেন, আমরা যে বসন্তের শেষ মুহূর্তে কথা বলছি, যে এই যে কোকিল ডাকে বলেন, ও তো কোকিল ওইভাবে কোকিলকে ডাকতে দেখেনি হয়তোবা। হ্যাঁ, এটা তুমি আমি শুনতে পাই। আমরা কিন্তু একদম নিয়ম করে একেবারে ফাল্গুন মাসের পহেলা দিনে কিন্তু আমরা কোকিলের ডাকটা শুনতে পাই। কেন? কারণ তোমার আমার কান কিন্তু পাতা আছে, এবং আমার অভিজ্ঞতার মধ্যে কোকিলের ডাকটা রয়েছে। ও কিন্তু ওখানটায় বসে ওই কোকিলটাই ডাকছে, ওর অভিজ্ঞতাটাও নাই, ফলে ওর ওই আকুতিটাও নাই, ফলে ওর কানটাও পাতা নেই। কিন্তু এখন এটা কি সময়ের পরিবর্তনের জন্য স্বাভাবিক না? একটা বিষয় হচ্ছে, আমরা সবসময় বলি তো যে এই সব চলে গিয়েছে, কিছু নাই, কিন্তু আমার কাছে তো মনে হয় যে তাহলে আমি একটু অভিজাত শহরের দিকেই গেলাম, হ্যাঁ, যে গুলশান বনানী এলাকা দিয়ে গেলাম। তো আমরা বলি যে এই শহরে ষড়ঋতু নামে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে গুলশানের মতো এখন ষড়ঋতু কম। গুলশানে আপনার ধরেন ছাতিম গাছ আছে, এখন ওই যে ইংরেজি মাধ্যমের স্কুলে পড়ছে, যেই উঁচু বাড়িটায় থাকছে, সেখান থেকে বেরোয় কিন্তু গাছটা দেখছে, কিন্তু ঘ্রাণটা হয়তো পাচ্ছে, কিন্তু নিতে পারছে না, গাড়ির জানালা তো বন্ধ, প্লাস
ওর তো ওই দৃশ্যকল্পে নাই। কিংবা কেউ ওকে ছাতিম গাছটা চেনায়নি। যেমন তুমি আমি গন্ধটা চিনি, তাই পৃথিবীর যেখানেই তুমি আমি পরিভ্রমণ করি না কেন আমরা বুঝতেই পারবো যে এখানে ছাতিম গাছটা কিন্তু আছে। তো এই যে ইন্দ্রিয়গুলা আমাদের আছে, এই ইন্দ্রিয়ের ব্যবহারটা আসলে যে বিভিন্ন বস্তুর সাথে পরিচয় ঘটতে ঘটতে হয়। আমার মনে পড়ে তোমার সিরাজগঞ্জের গল্প বলছিলাম, আব্বা আমাকে প্রতি রবিবার তো তখন ছুটির দিন ছিল, আমাকে নিয়ম করে নিয়ে যেতেন বাজারে। সেই বাজারে গিয়ে আমি আসলে নানা রকম ফল, শাক, সবজি, মাছ এগুলো চিনতাম। এটা ছিল আমার প্রকৃতি পাঠের একটা বিষয়, এবং সেটার জন্য আমাকে একটা উপঢৌকন দেয়া হতো, সেটা হচ্ছে কি তাল মিস্ত্রি। কারণ তখন তো আর অত চকলেট দোকানে পাওয়া যেত না, তখন তাল মিস্ত্রি পাওয়া যেত, চিনি মিস্ত্রি তখন ছিল না। এই তাল মিষ্টিটা বাড়ি এনে ওটাকে ভেঙে টুকরো করে বয়মে ভরে রাখা হতো, ওটা আমি একটু পরপর লজেন্সের মতো করে নিয়ে খেতাম। তো এই তাল মিষ্টির লোভে কিন্তু আমি বাজারে যেতাম। কিন্তু এখন আমি বুঝি যে আমি যে প্রায় সব রকম শাকসবজি ফলমূল চিনে ফেলেছি অনেক শৈশবে, বা মাছ দেখলে বুঝতে পারি, এটা ওইটারই মানে ওটারই ফলাফল। হ্যাঁ, তো এইটা মানে জীবনের আসলে প্রতিটা মুহূর্তে। এই জন্য আমি সবসময় বলতে চাই যে বাবা মারা যদি বাচ্চাদেরকে একটু সময় দিতে পারেন, কিন্তু কিভাবে সময় দিবেন বলো আমায়? কিন্তু আমার কাছে মনে হয় যে ওই কোথায় নিয়ে তাকে সময়টা দিব, কিভাবে দিব, এটা কিন্তু অসম্ভব আমার কাছে মনে হয় না। খুব অসম্ভব না। ধরো যে তুমি যদি 100 ভাগ নাও দিতে পারো, অন্তত 50 ভাগ হয়তো দিতে পারবে। যেমন ধরো যে আমরা বাচ্চাদেরকে নিয়ে বেশিরভাগ সময় চলে যাই খেতে অথবা শপিং এ। হ্যাঁ, এটাই আমাদের বিনোদন, এটা আমার বিনোদন। ফলে আমার বাচ্চাটার কাছেও কিন্তু ওরও বিনোদন বা ওরও দাবি দেওয়া বা ওরও যে আমরা আবদার করি না, সেখানেও কিন্তু দেখা যায় যে চলো আমরা এটা কিনি, চলো আমরা অমুক জায়গায় খেতে যাই। কিন্তু এর বাইরে একটা পৃথিবী আছে, চলো আমরা সকালে পার্কে যাই, সূর্যের আলো দেখি, চলো একটু জুতোটা খুলে ঘাসের উপর পা ফেলে হাঁটি, কিংবা ছাদেই উঠি, চলো একটা গাছ লাগাই। আমি মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে আমরা গাছ উৎসব করি, যে গাছ লাগাই। তো এবার যেমন আমরা গাঁদা ফুলের চারা লাগিয়েছিলাম, শর্ত ছিল হচ্ছে কি বাড়ি গিয়ে সবাই গাছের পরিচর্যা করবে, তারপর ফুল ফুটলে সেই ফুল দিয়ে আমরা ফাল্গুন উৎসব করব, ব্যাপারটা এরকম ছিল। তো মজার ব্যাপারটা হচ্ছে কি যার গাছে যখন ফুল ফুটেছে, সেই যে বিষয়টা নিয়ে তাড়াতাড়ি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে তার বাবা মা কিংবা সে নিজে ওই ছবিটা তুলে পাঠিয়েছে যে এই দেখো অমিতার গাছের ফুল, বা এই দেখো মানহার গাছের ফুল। তো এই যে এটা তো একটা বিষয়, এটা তো আমাদেরকে দেওয়ার জন্য খুব বেশি কষ্ট করতে হয়নি, শুধু একটা ছোট্ট পরিকল্পনা করতে হয়েছে। তো আমি যেটা বলতে চাইছিলাম যে হ্যাঁ, বাবা মারা চাইলে সময় দিতে পারেন, কিন্তু তুমি যদি খুব মন দিয়ে দেখো, আমার যে দুটো জায়গায় বারবার মনে হয় যে আমরা বারবার বলি যে আমাদের পরিবারগুলো বা সমাজের বিভিন্ন স্তরে কোন জায়গাটা আসলে আমাদের ভাঙন শুরু হয়েছে বা কিভাবে ভাঙনটা শুরু হয়েছে। দেখো, ব্যক্তিগতভাবে আমি একদমই ক্যাপিটালিস্ট সোসাইটি পছন্দ করি না, ক্যাপিটালিস্ট কান্ট্রি আমি পছন্দ করি না, বাট আমি বাই ডিফল্ট ওই জায়গাটাতেই বসবাস করছি, থাকতে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তো এখন সেটা ধরনের আত্মপ্রতারণার মতো অবস্থা, কিছু করার নেই আমার। এখন এটা নিয়ে ভিন্ন তর্ক, ভিন্ন আলোচনা হতেই পারে, ওটা আমি বলে দিলাম। কিন্তু এখন কিন্তু যেটা হয়েছে যে সিস্টেম, ক্যাপিটালিস্ট সোসাইটিতে সিস্টেম বা বাণিজ্য অনেক কিছু কিন্তু তোমার জন্য আসলে ছক কেটে রাখে, তুমি চাইলেও না ওই ছকের বাইরে আসলে যেতে পারো না। যেমন ধরো তুমি আমি কথা বলছি, বিজ্ঞাপন বিরতিতে কিন্তু আমাদেরকে যেতেই হলো, কারণ এটা ছক কাটা। তোমার আমার আনন্দটা কোথায়? আচ্ছা, বিজ্ঞাপন বিরতি হোক, বাকি কথার সময়টুকু তো আমরা কথা বলে আনন্দ পাচ্ছি, আমরা কিন্তু ওই আনন্দটা খুঁজে নিচ্ছি, ঠিক আছে? বিজ্ঞাপন বিরতি চলুক না পাশে, ওটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই যে ছকের বাইরে কিন্তু আমরা যেতে পারি না বিধায় যেটা হচ্ছে, আমি বাবা মাদেরকে দেখি, আমি খুব কাছ থেকে দেখি, আমি আসলে গত 9 বছর ধরে তুমি বলতে পারো এটা আমার একটা রিসার্চের মতো, খুব আমার ব্যক্তিগত রিসার্চ, কারণ আমি সবসময় খুঁজতে চেয়েছি যে আসলে শিশু কিশোরদেরকে কিভাবে তাদের সংস্কৃতি শেকড়ের সাথে যুক্ত করা যায়। এখন আমি তো আসলে অনেক ক্ষমতাবান মানুষ না, বা অনেক বড় একটা স্যাম্পল গ্রুপের মধ্যে আমার আসলে রিসার্চ করা সম্ভব না, তাই আমি নিজে একটা ছোট্ট জায়গায় এই রিসার্চটাই এক ধরনের করছি, কাইন্ড অফ আমি শিখছি ধরো বলতে পারো। তো এখানে আমি দেখি বাবা মাদের ক্রাইসিসটা কোথায়। বাবা মা দুজনেই কাজ করছেন, এখন বাবারও তার ক্যারিয়ার গ্রাফকে সামনে নিতে হবে, মাকেও কিন্তু তার ক্যারিয়ার গ্রাফকে সামনে নিতে হবে। তোমার দ্রব্যমূল্য তো বাড়ছে, লিভিং কস্ট তো বাড়ছে, বাড়ি ভাড়া বাড়ছে, হ্যাঁ, গাড়ির তেলের খরচ বাড়ছে, বাচ্চা একটা জন্য মানে জাপানের খরচ বাড়ছে, স্কুল বাড়ছে, ক্লাস বাড়ছে, হ্যাঁ, প্রয়োজন বাড়ছে, টিউটর বাড়ছে, সব কিন্তু বাড়ছে। তো তখন বাবা মাকে কি করতে হয়? তখন ওইটার সাথে ওদেরকেও কিন্তু এক ধাপ করে নিজেদের সংযুক্ত থাকার যে ব্যাপারটা কর্মের সাথে, সেটা বাড়াতে হয়।
সেখানে সময় বাড়াতে হয়, তো এই সময়টা কোথা থেকে চলে যায়, তখন এই সময়টা এখান থেকে কমে যায়, মানে এই জায়গার সূচকটা কমে যাচ্ছে আর চাহিদা রেখাটা এখানে বাড়ছে, ঊর্ধ্বমুখী হচ্ছে। আমি আবার একটু বিরতিতে যাই, ফিরে এসে ওই যে আমরা যেটা বলছি যে অভিজ্ঞতার জায়গা থেকে যে আমাদের দেখা পড়া শোনাও একটা বড় বিষয়, এগুলি থেকে একরকম, কিন্তু আপনি তো অভিনয়ের সঙ্গে যুক্ত, পরিচালনার সাথে যুক্ত, সেখানে সে কি মনে হয় এখন যারা আসছে সেই প্রভাবটা আপনি দেখছেন কিনা, যে আপনি যাদের সাথে কাজ করে করে শিখেছেন অভিনয়টা, তাদের এবং আপনি নিজে করেছেন, আপনারা করেছেন, এখন এসে সেই যে অভিজ্ঞতা সংকট, সেই সংকটে আমরা পড়লাম কিনা, একটু বিরতি থেকে আসি। বিরতিতে যাওয়ার সময় যেটা বলছিলাম যে এই যে আমরা তো ধরেন আমাদের যে সাংবাদিকতা বা আমরা যে প্রচার মাধ্যমে কাজ করছি সেখানে আমরা এটা দেখছি, এবার অভিনয়ের জায়গা থেকেও বা এই যে পরিচালনার জায়গা থেকেও দৃশ্য মাধ্যমে আপনি কী দেখতে পাচ্ছেন যে যারা কাজ করতে আসছে টেলিভিশনে, মঞ্চে, সেই সংকটটা দেখা দিল কিনা, যে অভিজ্ঞতা সংকট, মানে ঘাটতি নিয়ে আসা? অভিজ্ঞতা সংকটের চেয়েও আমি আসলে একটা অন্য সংকট বেশি দেখতে পাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে, সেটাকে কি আমরা আইডেন্টিটি ক্রাইসিস বলবো? আসলে সেটাকে কি নামে ভূষিত করব আমি জানি না। সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা কাজের পিছনে তো একটা অবজেক্টিভ থাকে। যেমন তুমি আজকে আমায় আড্ডায় ডেকেছো, নিশ্চয়ই আমরা কিছু কথা বলবো, এই কথার মধ্যে দিয়ে আমরা আসলে কিছু না কিছুটা খোঁজার চেষ্টা করছি, তাই না? অবশ্যই। তুমি কিন্তু আজকে আমাকে আসলে একদমই এটা বলার জন্য এখানে বসাওনি যে এটাকে কি শাড়ি বলে, এটা রং কি, এটা কোথায় পাওয়া যায় কিনতে। হ্যাঁ, আমরা আসলে আমাদের অনেক রকম জায়গা থেকে অনেক রকমের কথা বা কিছু অভিজ্ঞতা বা কিছু প্রশ্ন বা কিছু উত্তর, জীবনের কিছু উপকরণ আনা, হ্যাঁ উপকরণ। তো আমার কাছে মনে হয় যে আমরা কি ওই অবজেক্টিভটা হারিয়ে ফেলেছি, যে আমি আসলে কেন একটা কাজ করছি, এই কেনর যে একটা 360 ডিগ্রি যে একটা বিস্তার বা ব্যাপ্তি আছে, সেইটা না ভেবে আমরা হয়তো খুব পার্শিয়ালি দেখছি জিনিসটা, যে আমি আসলে একটা কাজ করছি বিকজ আই ওয়ান্ট টু আর্ন মানি, অর আমি একটা কাজ করছি জাস্ট আমি একটা এক্সপোজার চাই, বা আমি একটা কাজ করছি লাইক শেয়ার ভিউজের জন্য। হ্যাঁ, ধরো আমি খুব চটকদার একটি কন্টেন্ট, যেটা লাইক শেয়ার ভিউ অনেক বেশি হবে, সেইটাকে কিন্তু প্রমোট করছি, কিন্তু যেটা ঠিক চটকদার না কিন্তু প্রয়োজনীয়, সেটাকে হয়তো আমি সেই অর্থে পেট্রোনাইজ করছি না। তো তখন যখন আমার একটা প্রফেশন, তখন এই চটকদারের যে আমব্রেলা, সেই ছাতার নিচে বেশি লোক জড়ো হবে স্বাভাবিকভাবেই, কারণ প্রয়োজনটা তো আমার বেঁচে থাকারও। কাজেই কোন জিনিসটা আমরা দেব দর্শকের রুচি তৈরি করার জন্য, যে আমাদের যারা আমরা সংস্কৃতি কর্মী, তাদের যে একটা বিশাল ভূমিকা আছে, তাদের যে একটা দায়িত্ব আছে, তাদেরও যে একটা সীমারেখা আছে, সীমারেখা ইন আ সেন্স যে সংস্কৃতির সাথে যুক্ত থাকা। কারণ আজকে তো প্রত্যেক দেশের মানুষ তাই করেন, তিনি আসলে তার সংস্কৃতিকেই নিয়ে কাজ করেন, এটাই তো আমাদের মূল কাজ, যারা আমরা সংস্কৃতি কর্মী যদি বলি নিজেদেরকে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে যখন এই ক্যাপিটালিস্ট সোসাইটিতে এসে যখন আমার আসলে প্রয়োজনটা বাড়ছে, আর্থিক প্রয়োজনটা বাড়ছে অনেক বেশি, তখন কিন্তু আমি আসলে আমার যে দায়িত্বের যে জায়গাটা, যে না আমি আসলে সত্যি সত্যি আমার ভাষার বিকৃতি করতে পারি না। হ্যাঁ, আমি আসলে সত্যি সত্যি আমার পতাকার অবমাননা করতে পারি না, বা আমি আসলে সত্যি সত্যি মানুষের অকল্যাণ করতে পারি না, এই বোধগুলো থেকে তখন আমরা বেরিয়ে যাচ্ছি। ওই যে এখন তো একটা শব্দ আছে না, ট্রল, আমি কাউকে নিয়ে ট্রল করবো কি করবো, সেগুলি করতে পারি না। বিদ্বেষ, আমরা আস্তে আস্তে কথা বলছিলাম দুজন, যে ওই যে আমরা যে কাজটাই করি, আমাদের তো আসলে প্রতিদ্বন্দ্বী সবসময় ছিল। হ্যাঁ, আমরা তো পৃথিবী কখনোই এককভাবে মনোপলি কিংবা প্রতিদ্বন্দ্বী ছাড়া কখনোই তো এগিয়ে যায়নি। থাকবে বিরোধী মত, সেটাও থাকবে, কিন্তু বিরোধী মত এই না যে আপনাকে আমি হেয় করব। দেখো, একটা সিনেমা আমাকে খুব শক্তি দেয়। আমি যখনই খুব হতাশ লাগে, আমি সত্যজিৎ রায়ের জন অরণ্যটা দেখি। আচ্ছা তুমি আমাকে বলো, জন অরণ্যের যে সময়কাল আর আজকে যে সময়কাল, কোথাও কি মানে খালি সংখ্যা আলাদা, যে ওটা অমুক সাল ছিল, এটা ওই শতাব্দী থেকে আরেক শতাব্দী, কিন্তু বেসিক যে ক্রাইসিসগুলো ডিল করা হয়েছে, যে সমস্যা নিয়ে কথা বলা হয়েছে, আমরা কি কোথাও বদলেছি? ওই যে ওখানে একটা কথা ছিল যে দুই ভাই যখন খেতে বসে তখন বলে উৎকোচ, হ্যাঁ তখন বলে উৎকোচ তো মহাভারতের আমল থেকেই ছিল। তো সেই উৎকোচ মহাভারতের আমল থেকে ছিল, আজও আছে, হয়তো
পৃথিবীর একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে। এবং সেখানেও যে ওই যে ভাইদের মধ্যে যে দ্বন্দ্বটা, নৈতিকতার জায়গা থেকে কে কতটুকু ছাড় দিবে, কে কতটুকু দিবে না, এবং দেখেন ওখানে কিন্তু 3টা প্রজন্মই দেখানো হয়েছিল জনগণে। আমরা আগন্তুকের কথাও বলতে পারি, আমরা অনেক কিছু নিয়ে এখন বিতর্ক করি, কিন্তু ওইখানে কিন্তু অনেক প্রশ্নের উত্তর দেয়া আছে। আগন্তুক তো আমার সবসময় মনে হয় যে প্রত্যেকটা শিশুকে দেখানো দরকার। ও যেভাবে উৎপল দত্ত আসলে ওই শিশুটির সাথে কথা বলতেন, হ্যাঁ, তো আমার মনে হয় যে শিশুদের কাছে নিয়ে যাবার জন্য উপকরণ আমাদের অনেক বেশি বাড়ানো দরকার। যে শিশুদেরকে আমরা কি কি উপকরণের মধ্যে দিয়ে আসলে নিয়ে যাব, যাত্রা করাবো, যে উপকরণের মধ্যে দিয়ে যেতে যেতে ও আসলে ও নিজেকে আবিষ্কার করবে যে ও আচ্ছা এটাই তো আমার জায়গা, যেটা তুমি আমি করেছি। ধরো আমি সবসময় বলি যে ছোটবেলায় যখন শহীদ মিনারে ফুল দিতে যেতাম, আমি কি জানতাম শহীদ মিনারটা কি, 52-তে কি হয়েছিল, হ্যাঁ, রফিক সালাম বরকতকে তখন কতটুকু চিনতাম, মাতৃভাষা কি, কিছু বুঝতাম না। খালি বুঝতাম যে অমুক একটা দিন আছে যে দিনটাতে বুকে কালো ব্যাচ পরে ফুল নিয়ে খালি পায়ে আমাকে যেতে হবে। আমরা তো যে শহীদ কেন্দ্রীয় শহীদ মিনার, আমরা তো মহল্লাতে বা পাড়াতে মাটি দিয়ে, ইট দিয়ে বা কলা গাছ টাছ দিয়ে শহীদ মিনার করেছি, আমরা করেছি। হ্যাঁ, কিন্তু আমি যেটা বলি যে ওই যে যেতাম না, আমি এখনো বলি জানো যে এই যে আমার পায়ের তলায় ওই যে ঠান্ডা স্পর্শটা লাগতো, এবং তখন না কেমন জানি যখন আমার ভাই রক্তের রাঙানো গাওয়া হতো, সেটা এখনো কেমন যেন অজান্তেই না মনে হতো কি এখানে কেমন জানি কান্না কান্না দলা পাকাচ্ছে, কেমন যেন বুকের ভিতরে কেমন করছে, চোখের মধ্যে কেমন জল আসছে। ওটা এখন তখনও হতো, এখনো হয়। তো ওইটাই হচ্ছে কি সেই অনুভূতি বা সেই বিস্ময় যা তোমাকে আসলে আজীবন হয়তোবা আমি মনে করি যে জাগ্রত রাখে। না, সেই জাগরণের কথা তো আছে, যে এখনো যে কোনো জায়গায় যে কোনো দেশের গান শুনলে, আমরা যে গানগুলো শুনেছি সেগুলো জাগ্রত হওয়ার বিষয় যে কোনো মুহূর্তেই, সেটা তো আপনি চোখে জল আসার কথা বললেন, সেটা করে, মুখে কাঁপন ধরায়। কিন্তু একটা বিষয় আপনি বলেছেন, আইডেন্টিটির যে সংকট বা নিজের পরিচয়ের সংকট, মানে আমাকে কোথায় রাখবো। যেমন মজার ব্যাপার শুনে তুমি হাসতে পারো, শুনে দর্শকেরও হাসি পেতে পারে, আমার তো হাসি পাই। আমাকে আমার এক স্কুলের বন্ধু, ওর সাথে আমার বহুদিন পর দেখা, আমরা কফি খেতে গিয়েছিলাম। তো ও আমাকে নিতান্তই করুণাচ্ছলে বলল যে তোমাকে নিয়ে আমাদের অনেক মন খারাপ হয় মাঝে মাঝে, তোমার যে জায়গাটা থাকা দরকার ছিল সেখানে তুমি পৌঁছাতে পারলে না, যেতে পারলে না। হ্যাঁ, যেতে পারলে না। তা আমি না বসে বসে ভাবছি মনে মনে, ওকে আমি কিছু বলিনি, হ্যাঁ, মনে মনে ভাবছি যে আমি যে কোথায় যেতে চেয়েছি তুমি কি তা জানো, বা তুমি তখন আমি ভাবলাম যে আচ্ছা আমাকে কেন এই কথাটা বলছে। তখন আমার মনে হলো আচ্ছা ঠিক আছে, ও হয়তো একটা অনেক ব্র্যান্ডেড গাড়িতে করে সে নেমেছে, আমারটা হয়তো একটা ছোট ব্র্যান্ড কিংবা উবার, সেই জন্য হয়তো বড় মনে হতে পারে যে আচ্ছা ওর যেখানে পৌঁছানোর কথা ছিল সেখানে বোধহয় পৌঁছাতে পারেনি। কিন্তু আমি যে এখনকার ভাষা যেটা মিমাবু বলে যে চিল করা, আপনি তো চিল করতে পারছেন না, কিন্তু আমি যদি ওকে বোঝাতে পারতাম অন্তরে যে আমি কত আনন্দিত, হ্যাঁ, মানে আমার যে প্রত্যেকটা দিন কত আনন্দে কাটে, বা আমি যে কতখানি মানে আনন্দ নিয়ে অনেক কিছু ভাবতে পারি, বিস্মিত হতে পারি, কাঁদতে পারি, যে কোনো জায়গায় গিয়ে বসতে পারি, রিক্সায় চড়তে পারি, ফুটপাতে গিয়ে বসতে পারি, আমি এই আনন্দটা জীবন থেকে তো কখন হারাতে চাইনি। তো কাজে এই যে আইডেন্টিটি ক্রাইসিস, আমার আইডেন্টিটি ক্রাইসিস হলেই কেবলমাত্র তখন আমি যে তুমি আস্তে আস্তে একটা গল্প করছিলে না যে আমরা নানান আবরণের আড়ালে, মাস্কের আড়ালে নিজেদেরকে আসলে ধরে রাখতে চাই। তো মাস্ক আসলে তখনই প্রয়োজন হবে যখন তুমি নিজেকে আড়াল করতে চাও, আর আড়াল তুমি তখনই করতে চাইবে যখন তোমার নিজের আইডেন্টিটি নিয়ে তোমার ক্রাইসিস হবে। তো নাহলে তো মানে সবটাই উন্মুক্ত। আপনার আনন্দ আমার আনন্দ, প্রত্যেকের আনন্দের মধ্যে হয়তো তফাৎ আছে, কিন্তু আমার নিজের আনন্দ আনন্দ, কিন্তু সমস্যাটা ওই জায়গায় হয়ে গিয়েছে যে আমি আমার আনন্দে না, আমি মিমি আপার আনন্দে ভাসতে চাই, এখানেই সমস্যাটা হয়ে গেছে। অথবা আমি তুষার আব্দুলের আনন্দ কি হবে সেটা নির্ধারণ করে দিচ্ছি। হ্যাঁ, আমি উত্তরা থাকি, তো উত্তরাতে ঠিক এয়ারপোর্ট থেকে ওপারটায় গিয়ে, এখন তো চারপাশে অনেক রকম কনস্ট্রাকশন চেঞ্জ হয়ে গেছে, তো পার হওয়ার জন্য একটা ছোট্ট ব্রিজ আছে ট্রাফিক এড়ানোর জন্য। তো ওই ব্রিজটার উপর দিয়ে যখন আমি গাড়িতে বসা, তখন আমি বাম দিকে ধরো ব্রিজে একটা দিক থেকে যাচ্ছে, একটা দিক থেকে আসছে, কতটুকুই বা রাস্তা। তো ব্রিজের রেলিং, ওখানে 3টা কিশোর বালক, ধরো ওদের বয়স কত হবে 7, 8, 9, খুব বেশি হলে 10, 3জন এরকম পলিথিন নিয়ে যে নেশা করে, যেটা 3জন ঠিক ওর গায়ের উপরে গাড়িও কিন্তু উঠে যেতে পারে, ও কিন্তু ওইটাই ওর নির্জন বা নিরিবিলি মনে হয়েছে। ও একদম হেলান দিয়ে বসে 3জন মিলে খুব আরামসে নেশা করছে। আমি না জানালা দিয়ে দেখছি, আমার খালি নিজেকে মনে হলো যে আমি এত অসহায়। কারণটা হচ্ছে যে আমি নেমে যেতে পারলাম না, নেমে গিয়ে ওর পাশে বসতে পারলাম না, ওকে থামাতে পারলাম না, ওর পরিবারের কাছে যেতে পারলাম না, গিয়ে ওর বাবা মাকে বলতে পারলাম না যে
ওদের দাও স্কুলে নিয়ে যাই। কারণটা হচ্ছে যে ওই যে ছক, ওই যে সাপ লুডুর ছকের মতো আর কি, ছক 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 ছক। এখন আমি জানি যে আমি ওখানে নেমে ওর কাছে পাশে বসতে পারবো না, বসে ওকে থামাতে পারবো না, ওকে নিয়ে যেতে পারবো না। আচ্ছা আমি কিসে ভয় পেলাম? চেষ্টা তো আমি করিনি। আমি কি চেষ্টাও করলাম? এই যে আমি বললাম যে পারবো না না না, এতগুলি না তোমাকে বললাম, আমি কি চেষ্টাটা করেছি? করিনি। কিন্তু আমি আমি আমার মন দ্রবীভূত হচ্ছে, তখনও হয়েছিল, আজকে তোমাকে বলতে গিয়ে হচ্ছে। এটার কোনো, এটা অর্থহীন, এটা অর্থহীন। এবং এই যে নায়ের যে দেয়ালটা, এই দেয়ালটা আমরা ভাঙতে পারি না। ভাঙতে পারি না বলি আমরা, ভাঙতে কি চাই? ভাঙতে চাই কি না? হ্যাঁ, তাহলে রক্ত করবে কি শেখালো? ঠিক আছে, মানে রাজার ওই মানে রাজার ওই জাল ছিঁড়ে, ও তো আসলে নিজের জালই ছেড়ে, রাজা তো আসলে একটা মেটাফোর, তাই না? সেটা একটা প্রতীক। হ্যাঁ, রঞ্জনের সেই পালক আলোটাও তো আসলে প্রতীক। তাহলে আমি যতক্ষণ জালটা না ছিঁড়বো আর আমি যতক্ষণ আলোটা না খুঁজবো, দেখো আসলে মানে রঞ্জনের একটা আফসোস নিয়ে আমাদের থাকতে হচ্ছে। রঞ্জন, নন্দিনী, তাদের যে তারা যেখানে পৌঁছতে চেয়েছে, যা করতে চেয়েছে, তাদের যে সীমাবদ্ধ জায়গাটা ছিল, সেই জায়গাটাতেই সমাজটাও থেকে গেল। হ্যাঁ, তাহলে তুমি আমি সারা জীবন রঞ্জনের মৃতদেহ নিয়ে আফসোস করতে থাকবো যে ওকে রঞ্জন, মানে রঞ্জন যে মরে গেছে, তার মানে কি আমার ভেতরের আলোই তো মরে যাচ্ছে আসলে। হ্যাঁ, রঞ্জনের মরে যাওয়া, রঞ্জনের মরদেহ মানে তো আমাদের জীবন, আমাদের যে প্রত্যাশা, আমাদের স্বপ্ন, তারই একটা মরদেহ। এবং সেটা নিয়েই আমরা হয়তো দেখতে চাই না, ওদিকে তাকাতে চাই না, আমরা নন্দিনীকে নিয়ে থাকতে চাই, নন্দিনী সৌন্দর্য নিয়ে থাকতে চাই, যে তোমার করবীর থেকে একটি ফুল আমায় দেবে। হ্যাঁ, তো একটি ফুল নিয়ে আমরা থাকতে চাই। তো এটাই বলছিলাম যে এই জায়গাটাতে মনে হয় জানো যে আসলে অনেক, খুব যে বলবো যে অনেক অসহায় তা না, অসহায় তো আমরা নিজেরাও নিজেদেরকে করে রেখেছি। আমি যে বলবো যে তুমি আমার হাত বেঁধে রেখেছো তুষার, কিন্তু আমিও কি আমার হাত বেঁধে রাখিনি? তো ওই জায়গাটা আসলে খুব গুরুত্বপূর্ণ, যে আমি কি আমার বন্ধনটাকে ঘুচাতে পারছি? হাতটা পিছন দিকে নিয়ে গেলাম, নিজেই হ্যান্ডকাপ। হ্যাঁ, তো কাজেই মুক্তি আসলে বারবার মনে হয় যে মানুষের মুক্তিটাই তো আসলে সব থেকে বড় মুক্তি। এবং সেটাই একটা বড় আনন্দের বিষয়। আমরা ঈদের কথা বলছিলাম, সেটা হচ্ছে যে ঈদ যদি আমরা বলি ওই অর্থে যে উৎসব, সেই উৎসবটা হচ্ছে যে আমাদের নিজের কাছে নিজের যে মুক্তি পাওয়া, নিজের কাছ থেকে নিজের মুক্তি পাওয়া, সেটা একটা বিষয়। এবং সেই জায়গায় মানুষ কবে, ওই যে আমরা বলছিলাম যে কবে সেই মাইল ফলকে যে পৌঁছবে, যে হ্যাঁ আমি সত্যিকারের আনন্দ নগরে পৌঁছলাম। আমরা তো আনন্দনগরের কথা বলি, সুবর্ণরেখা পার হতে চাই না, ও এটা আসলে হবে না আমাদের। সুবর্ণরেখা পার হওয়া হবে না। কেন পার হবে না জানো? কারণ একটা রেখা হয়তো কোনোদিন আমাদের সামনে ছিল, আমরা হয়তো ভাবতাম যে এক পা দুপা করে কোনো না কোনো দিন ওই রেখায় আমরা পৌঁছাবো, কিন্তু হঠাৎ আমরা আবিষ্কার করলাম যে আমরা আসলে এক পা এগোতে পারিনি, আমরা আসলে পেছাতে 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 ওখান থেকে আরো দূরে চলে গেছি। সুবর্ণরেখার সঙ্গে দূরত্বটা নিজেরাই তৈরি করে আমাদের আরো বেড়ে গেছে, আরো অনেক বেড়ে গেছে। তাই আমার মনে হয় আর বোধহয় আমরা পারবো না। উন্নত থাকতেই হবে যে আমরা সুবর্ণরেখা পার হবো, একটা নতুন আনন্দনগরে যাবো, সেই সব নিয়ে তো মানুষের তো ওই যে মানে বেঁচে থাকাটা তো আশা নিয়ে, যে একটি ফুলকে বাঁচাবো বলে হ্যাঁ আমরা যুদ্ধ করি। এবং দেখো এই গানের কথাগুলো আমার খুব অদ্ভুত লাগে, যে মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি, এবং একটা নতুন বাংলাদেশের জন্য লড়াইটা চলবেই। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে। তুষার, তোমাকে অনেক ধন্যবাদ। কারণটা হচ্ছে যে তোমার সাথে কখনো আড্ডা হয়নি, তো নিশ্চয়ই ক্যামেরার বাইরেও আমাদের অনেক আড্ডা হবে। আপনাকে অনেক ধন্যবাদ।